বাড়তি চাপ এড়াতে ডিসিরাও স্থানীয় সরকার নির্বাচন আগে চান। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে নিজ স্বার্থে ডিসিদের ব্যবহারের অভিযোগ। জাগো বাহে তিস্তা বাঁচায় স্লোগানে উত্তাল উত্তরবঙ্গ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। শেখ হাসিনা সহ 17 জনের গণহত্যা মামলা তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। মার্চেই জমাদানের ঘোষণা চিফ প্রসিকিউটরের। এবং কবজি কাটা আনোয়ার গ্রুপের বিরুদ্ধে একগাদা অভিযোগ র্যাবের। কাটা কবজি দিয়ে টিকটক বানিয়ে চলত বিকৃত উল্লাস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। জনগণের ওপর নিপীড়ন চালাতে ফ্যাসিস্ট সরকার মেধাবী ডিসিদের ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, অপরাধে জড়িত নন আওয়ামী লীগের এমন নেতারা ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন। রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলনে এসব কথা বলেন তারা। এতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ বলেন, আওয়ামী লীগের দোসররা সংগঠিত হচ্ছে, ডিসিদের এ ব্যাপারে সজাগ থাকতে হবে। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। জেলা প্রশাসকদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে প্রতি বছরই আয়োজন করা হয় জেলা প্রশাসক সম্মেলন। তৃতীয় এবং শেষ দিনে ডিসিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। নির্ধারিত অধিবেশন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সরকারের নীতি নির্ধারকরা। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মেধাবী ডিসিদের জনগণকে নিপীড়নের কাজে ব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যত দিন প্রয়োজন হবে অপারেশন ডেভিল হান্ট চলবে বলেও জানান তিনি। দেশ থেকে দুর্নীতি কমাতে হবে। দুর্নীতি সমূলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না। এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, হলো দুর্নীতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরো উন্নতি করা যায় এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। তো আমার ওনাদের সাথে ইন্টারাকশন সে শুধু মনে হয় যে এটাকে আমরা যদি পজিটিভলি কাজে লাগাই, জনগণের সেবা করার জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, ভূমি ব্যবস্থাপনার জন্য, স্বাস্থ্য শিক্ষা সেবা প্রদান করার জন্য ওই ক্যাপাবিলিটি ওনাদের আছে, কিন্তু ওই রাজনৈতিক দিক নির্দেশনাটা থাকে না। এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, বাড়তি চাপ থেকে মুক্তি পেতে ডিসিরাও স্থানীয় নির্বাচন চান আগে। বলেন, গণহত্যায় জড়িত নন আওয়ামী লীগের এমন নেতারা ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে। আমি মনে করি জনগণের কথা বিবেচনা করে জনগণের সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্যই স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত। অধিবেশন শেষে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ। তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা সংগঠিত হচ্ছে, এ বিষয়ে ডিসিদের সজাগ থাকতে হবে। লুট হওয়া অস্ত্র গোলা উদ্ধারে অভিযান চলবে বলেও জানান তিনি। প্রায় 1400 অস্ত্র এখনো উদ্ধার হয়নি, যেগুলো 5 আগস্ট পরবর্তী সময়ে লুট হয়ে গেছিল। তার মধ্যে 1400 অস্ত্র উদ্ধার হয়নি। 2.5 লক্ষ বিভিন্ন বোরের গুলি এখনো উদ্ধার হয়নি। সেগুলো তাদের জেলাতে কোনো না কোনো জায়গায় আছে, সেগুলো সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা ব্যবহার করতে পারে। আমি উল্লেখ করেছি যে স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে। আব্দুল হাফিজ বলেন, যুব সমাজের জন্য ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং এর প্রস্তাব করা হয়েছে। যুব সমাজের জন্য একটা ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করা যায় কিনা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে লাখো মানুষের অবস্থান কর্মসূচিতে চলছে 48 ঘন্টার কর্মসূচি। উত্তরাঞ্চলের 5 জেলার 11টি পয়েন্টে একসঙ্গে চলছে এ কর্মসূচি। এতে পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা, রংপুর অঞ্চলের বিভিন্ন ঐতিহ্যবাহী খেলার আয়োজন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্মসূচিতে আসা লোকজন।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আগামী এপ্রিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে বসতে পারে বলেও জানান তিনি। শেখ হাসিনাকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির বিষয়ে উপদেষ্টা বলেন, বিচারের প্রক্রিয়া চলমান রয়েছে, তারপরই প্রত্যর্পণ আলোচনা হবে। তবে বাংলাদেশের চাওয়া, ভারতে থাকাকালীন শেখ হাসিনা যেন কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য না দেন। শেখ হাসিনা সহ তার সরকারের সাবেক মন্ত্রী, এমপি সহ গুরুত্বপূর্ণ ৪৬ আসামির মানবতাবিরোধী অপরাধের তদন্ত কাজ প্রায় শেষ। এর সাথে জাতিসংঘের প্রতিবেদন যুক্ত করে ১ মাসের মধ্যে রিপোর্ট দাখিল করা সম্ভব হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এরপরই শুরু হবে আসামিদের আনুষ্ঠানিক বিচার কাজ। এদিকে শেখ হাসিনা এবং সাবেক ১২ মন্ত্রীসহ ১৬ আসামির বিরুদ্ধে আগামী ২০ এপ্রিলের মধ্যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। ছাত্র জনতার আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সোমবার তৃতীয় দফায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক ১২ মন্ত্রী, ২ উপদেষ্টা সহ ১৬ আসামিকে। শুনানিতে প্রসিকিউশন জানায় ২ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ অন্যান্য আসামির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া প্রায় শেষ। এছাড়া জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসা অপরাধের বিভিন্ন প্রমাণ এতে যুক্ত করা হবে। রিপোর্টের যে বর্তমান স্ট্যাটাস, কোন পর্যায়ে তদন্তটা আছে সেটা আমরা বলেছি। সেটা বলার মাধ্যমে আমরা বলেছি যে আমরা আশা করি যে আগামী মাসের মধ্যেই এই বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেটা, সেটার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হতে পারে। কারণ আমরা যদি বেশি তাড়াহুড়ো করি তাহলে এত কমপ্লেক্স একটা তদন্তের যদি কোনো ত্রুটি থাকে এবং সেই ত্রুটির ফাঁক দিয়ে আসামি বেরিয়ে যায়, তাহলে জাতির কাছে কিন্তু আমরা দায়বদ্ধ থাকবো। তদন্ত রিপোর্টটা পাওয়া মাত্রই কিন্তু আসলে বুঝতে পারবেন যে ফাইনাল বিচার প্রক্রিয়ার কাজটা শুরু হয়ে যাবে। হত্যার নির্দেশ সহ বিভিন্ন আসামির কল রেকর্ড ও ডিজিটাল তথ্য প্রমাণাদিও তদন্ত দলের কাছে আছে বলেও জানান চিফ প্রসিকিউটর। নির্দেশাবলী যে তাদের টেলিফোনিক অর্ডারের মাধ্যমে যে গিয়েছে, হত্যাকাণ্ড করে এক ছাত্র জনতাকে নির্মূল করার কথা বলা হয়েছে, সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে। এই ধরনের কথোপকথন তারা যে করেছেন তাদের অজ্ঞাতে সেগুলো রেকর্ডেড হয়েছে, তো সেগুলো আমাদের হাতে আসছে। তো আমরা যেটা বুঝি আপনাদেরকে যেটা বলতে পারি যে মানুষকে মারার জন্য যে ফাঁদ তারা পেতেছিলেন, সেই ফাঁদে হয়তো তারাই পড়তে যাবেন। শুনানি শেষে আসামিদের সাথে কথা বলার পর আইনজীবীরা জানান এদের অনেকেই নিজেদের বিরুদ্ধে করা অভিযোগ সম্পর্কে জানেন না। এটা তারা প্রমাণ করবে, প্রমাণ করলে পরে তখন দেখা যাবে, তখন আমি আর্গুমেন্ট আনবো যে কিভাবে প্রমাণ করব। শুনানিতে ট্রাইব্যুনালে বিচারকদের মাই লর্ড সম্বোধনের বিরোধিতা করে বিকল্প শব্দ ব্যবহারে যেটাই পান না অনুমতি চাইলে আদালত তা গ্রহণ করেন। কি হতে পারে এটা আমি বলতে পারি না, এক কথায় আল্লাহর জজ সাহেব। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। এখনো আসে না। মানুষের কবজি কেটে নিয়ে রাখত কড়াইয়ে এবং তারপর তার টিকটক বানিয়ে বিকৃত উল্লাস করত রাজধানীর মোহাম্মদপুরের কবজি কাটা আনোয়ার গ্রুপের সদস্যরা। সোমবার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় নটের গুরু আনোয়ারকে। ব্রিফিংয়ে র্যাবের অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, ছিনতাইয়ের জন্য অপ্রাপ্তবয়স্কদের ধারালো অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিত চক্রের সদস্যরা। মুদাসির আলীর প্রতিবেদন। রাজধানীতে সম্প্রতি অপরাধের অন্যতম স্বর্গরাজ্য হয়ে উঠেছে মোহাম্মদপুর এলাকা। এক্ষেত্রে যে নাম এখন শীর্ষে তা হচ্ছে কবজিকাটা আনোয়ার গ্রুপ। ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, এলাকায় আধিপত্য বিস্তারে কুপিয়ে জখম করা, মানুষের হাতের কবজি ও পা কাটা সহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। সোমবার অভিযান চালিয়ে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় গ্রুপ প্রধান আনোয়ারকে। এরপর আদাবর থেকে গ্রেপ্তার করা হয় 2 সহযোগী ইমন ও ফরিদকে। মঙ্গলবার এক ব্রিফিংয়ে র্যাব 2 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানালেন আনোয়ারের পৈশাচিকতা। হাতের কবজি বিচ্ছিন্ন করে তা ভিডিও ধারণ করে টিকটকে এটা প্রচার করে এবং রান্না করার হাঁড়িতে এই কবজি সিদ্ধ করে সে এটা স্যুপ হিসাবে এটা সে পান করবে, এভাবে সে ঘোষণা দেয় এবং এই সেই কবজিকাটা আনোয়ার। অভিযুক্তের কাছ থেকে ধারালো অস্ত্র, কয়েক কেজি গাঁজা উদ্ধার করা হয়। 7টি অভিযোগ থাকলেও জিজ্ঞাসাবাদে আনোয়ার 3 জনের কবজি কাটার কথা স্বীকার করেছে বলে জানান খালিদুল হক। সে নিজেই স্বীকার করেছে যে আমি 3টা কবজি আমি নিজে কেটেছি, বাট আমরা জানি সে যাবৎ 7 থেকে 8টা
কবজি কেটেছে। 5 আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সুযোগে সন্ত্রাসী বাহিনী তৎপর হয়ে উঠেছে স্বীকার করে এদের অপতৎপরতার বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান তিনি। আমরা গত 15 দিনে 182 জন ছিনতাইকারী ধরেছি, তাদেরকে মামলা দিয়েছি, তারা ভিতরে আছে। এই ঢাকা সিটি কোনো সন্ত্রাসী থাকতে পারবে না, ঢাকা সিটিতে কোনো সন্ত্রাসীর আবাসস্থল হতে পারবে না। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার বইমেলার মোহনায়। অমর 21 বইমেলার অষ্টাদশ দিন আজ। সময় ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে মেলায় ভিড় বাড়ছে পাঠক, ক্রেতা ও দর্শনার্থীদের। প্রকাশনার পাশাপাশি বেচাকেনাও বেড়েছে। বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী SU সেলিম। তার কাছে জানবো আজকের চিত্র। সেলিম, কেনাবেচা আর নতুন প্রকাশনী সহ বইমেলার সার্বিক অবস্থা এখন কি আমাদের জানাবেন? মাহমুদ, অমর 21 বইমেলার আজকে 18তম দিন এবং এই 18তম দিনে আমরা দুপুরের পর মেলা প্রাঙ্গণ খোলার পর থেকে কিছুটা উপস্থিতি কম দেখলেও বিকেল গড়িয়ে সন্ধ্যার কাছাকাছি সময়ে আমরা দেখছি যে মেলায় অন্যান্য ছুটির দিনে যে ভিড় থাকে সেরকম ভিড় আমরা লক্ষ্য করছি। এবং আজকে পর্যন্ত আমি আশপাশে যদি চিত্রটি আপনাকে দেখাতে চাই যে আপনি দেখছেন যে চারপাশে আসলে উৎসুক দর্শনার্থী এবং পাঠক লেখকদের ভিড়। একই সঙ্গে তারা মেলায় এসে তাদের যে বিনোদন সেই বিনোদনে নিচ্ছেন এবং একই সঙ্গে বইয়ের প্রতি তাদের যে প্রেম সেই প্রেমের কারণে তারা বইমেলায় এসছেন। তো আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন একজন লেখক, আমরা তার সাথে আজকের বইমেলার তার লেখনীর বিষয়ে কথা বলবো। আমার নাম সাইফুল ইসলাম চৌধুরী। আমি কবিতাই লিখে থাকি মূলত, এমনি মাঝে মাঝে নিবন্ধ লিখি, সেটা এখনো প্রকাশ করিনি। 2014 সাল থেকে আমার বই প্রকাশিত হচ্ছে। এই বছর আমার 4টা বই বেরিয়েছে। একটা অনুকবিতা ঝাঁপি, একটা স্মৃতির বিড়ম্বনা, একটা হচ্ছে কখনো বলো না যাই, আর হলো যে স্মৃতির। আমাদের আসলে বইমেলায় যে তরুণদের উপস্থিতি আমরা দেখছি, এটি নিয়ে আপনারা আসলে কতটা? তরুণদের উপস্থিতি আশাব্যঞ্জক, কিন্তু আপনি যদি আমি আরও কয়েকদিন এসেছি মেলায়, কিন্তু কেনাকাটার বিষয়টাও যদি চিন্তা করি তাহলে বলবো যে অতটা আশাবাদ আমরা লেখা হিসেবে নিতে পারি না। কারণ প্রকাশনের শিল্পের সাথে অনেকে জড়িত, শুধু আমি না, আমার আয় রোজগারের বিষয়ে জড়িত নেই, কিন্তু যারা বাইন্ডিং করে, যারা ছাপাখানায় কাজ করে, ওদের আয় রোজগার কিন্তু জড়িত আছে। বই বিক্রি হলেই কিন্তু প্রকাশকরা নেবেন, সুতরাং এই দিক দিয়ে একটু চিন্তা করতেই হয়। আর হলো যে আর এই অনুকবিতা ঝাঁপি তো এবার বেরোলো আলোকর থেকে, গতবার বের করেছিলাম অনুকবিতা সম্ভার। এটা মূলত আমার 4 লাইন 6 লাইন, এর মধ্যে ম্যাক্সিমাম 4 লাইন থেকে 2, 4, 3 এরকম করে গুলিকে আমরা অনুকবিতা ধরেই বিভিন্ন ইস্যুকে নিয়ে করি। যেমন এখানে আছে নববর্ষ নিয়ে আছে, তারপর বিভিন্ন দিবস, মা দিবস, পূজা, ঈদ, এই ধরনের শুভেচ্ছা। আপনি আসলে শুনছিলেন যে যারা লেখক রয়েছেন, প্রকাশক রয়েছেন, তারা আসলে দর্শনার্থীর উপস্থিতি প্রচুর সংখ্যক আছেন, তারা সেই বিষয়টি বলছেন, কিন্তু আসলে ক্রেতা বা পাঠকের সংখ্যা তাদের তুলনায় অনেকটাই কম। তারপরেও আসলে নানাজন তারা এতেই খুশি। তারা বলছেন যে আসলে যে তরুণ সমাজ বইমেলামুখী হচ্ছেন, বইমুখী হচ্ছেন, তাতে করে আজকে না হোক তারা আস্তে আস্তে বইয়ের প্রতি অভ্যস্ত হবেন এবং তারা বই কিনতেও অভ্যস্ত হবেন। মাহমুদ। সেলিম, আপনাকে ধন্যবাদ। ক্ষমতা হয়ে গেছে অর্থ বৈভবের মূল উৎস জানিয়ে এমন মানসিকতা থেকে বেরোতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। আগামীর প্রত্যাশার বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারকে হাসিনার স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের পথে হাঁটার পরামর্শ দেন বিএনপির এই শীর্ষ নেতা। 5 আগস্ট পরবর্তী প্রত্যাশার বাংলাদেশ গড়তে হলে যোগ্য নেতৃত্বের পাশাপাশি সব রাজনীতিবিদদের দরকার। তা না হলে গণপ্রত্যাশা ও রাষ্ট্র সংস্কার সফল হবে না বলেও মত দেন মঈন খান। আমি এটা বিশ্বাস করি যে জনগণের প্রতি যদি আমাদের আস্থা থাকে, আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে এই সমস্যার সমাধানের একটি মাত্র উপায়, সেটি হচ্ছে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। দ্রুততম সময়ে এ দেশকে স্বৈরতন্ত্রের যে অধ্যায় ছিল
সেই অধ্যায় থেকে গণতন্ত্রের অধ্যায়ে রূপান্তর করতে হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরাচারী প্রশাসনের ক্ষমতাচ্যুতির পর 6 মাস পার হলেও বাংলাদেশের সাংবাদিকরা হুমকি ও আক্রমণের শিকার হচ্ছেন বলে দাবি করেছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠনটি এক বিবৃতিতে বলছে, অন্তর্বর্তী সরকার সাইবার ও ব্যক্তিগত উৎপাত্ত সুরক্ষা নামে দুটি অধ্যাদেশের যে খসড়া তৈরি করেছে তা সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ করতে পারে। এছাড়া খসড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশে মানহানি এবং বিনা পরোয়ানার তল্লাশি সম্পর্কে বিতর্কিত ধারাসমূহ বাদ দিলেও কিছু বিধি সাংবাদিকদের নিশানা করতে ব্যবহার হতে পারে বলে উদ্বেগ জানিয়েছে অধিকার গোষ্ঠীগুলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর কমিটি থেকে শতাধিক সদস্য পদত্যাগ করেছেন। চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ঘোষিত 3 কমিটিকে একপাক্ষিক আখ্যা দিয়েছেন কয়েকজন সদস্য। পাশাপাশি এসব কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা সহ নতুন কমিটি গঠনে 3 দিনের আলটিমেটাম দিয়েছেন তারা। এ দাবিতে লালখান বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেন একাংশের শিক্ষার্থীরা। গতরাতে আগামী 6 মাসের জন্য কমিটি 3টি অনুমোদন দেন কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। অবশেষে অপহরণের 2 দিন পর জিম্মি দশা থেকে পণের বিনিময়ে মুক্ত হলেন লামার 26 রাবার শ্রমিক। ভোরে কক্সবাজারের ঈদগাহের একটি দুর্গম পাহাড়ে তাদের ছেড়ে দেয় সন্ত্রাসীরা। পরে স্থানীয় বাসিন্দা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে ঈদগড় মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারের কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রসঙ্গত 16 ফেব্রুয়ারি লামার মুরংঝিরি এলাকা থেকে 26 শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। দেশের বাইরের খবর। বিপজ্জনক পথে অবৈধ পথে আসা অভিবাসীদের নাগরিকত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। এ নিয়ে ইতোমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে নির্দেশনা পাঠিয়েছে ব্রিটিশ সরকার। এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন একাধিক ব্রিটিশ এমপি এবং অভিবাসন সংশ্লিষ্টরা। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেবে না যুক্তরাজ্য। এই ইস্যুতে অভিবাসন নীতি কঠোর করেছে ব্রিটিশ সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী সমুদ্রপথে অথবা লুকিয়ে প্রবেশকারী কোনো ব্যক্তিকে ব্রিটিশ নাগরিকত্ব দেয়া হবে না বলে জানানো হয়। এর সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে সংসদ সদস্য স্টেলা ক্রিসি লিখেছেন, যুক্তরাজ্য কাউকে শরণার্থীর মর্যাদা দিলে তার ব্রিটিশ নাগরিক হওয়ার পথ বন্ধ করা উচিত হবে না। শরণার্থী কাউন্সিল জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে আশ্রিত ৭১,০০০ শরণার্থী যুক্তরাজ্যের নাগরিকত্ব দাবি করতে পারবেন না। নতুন নীতির বিরোধিতা করে শরণার্থী কাউন্সিল সহ কিছু লেবার এমপিরা বলছেন, এতে শরণার্থীরা চিরকাল দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকবে। এছাড়া নাগরিকত্ব আবেদন প্রত্যাখ্যানের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং বিভিন্ন এনজিও। এদিকে ব্রিটেনে ডানপন্থী নাইজেল ফ্যারাজের অভিবাসন বিরোধী রিফর্ম ইউকে পার্টি জনমত জরিপে এগিয়ে যাওয়ায় লেবার দলের উপর অভিবাসন নিয়ে চাপ বেড়েছে। গত জুলাইয়ের সাধারণ নির্বাচনে ব্রিটিশ পার্লামেন্টে 5টি আসন জিতেছে রিফর্ম ইউকে পার্টি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাড়তি চাপ এড়াতে ডিসিরাও স্থানীয় সরকার নির্বাচন আগে চান। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে নিজ স্বার্থে ডিসিদের ব্যবহারের অভিযোগ। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে উত্তাল উত্তরবঙ্গ, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। শেখ হাসিনা সহ 17 জনের গণহত্যা মামলার তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। মার্চেই জমাদানের ঘোষণা চিফ প্রসিকিউটরের। এবং কবজি কাটা আনোয়ার গ্রুপের বিরুদ্ধে একগাদা অভিযোগ র্যাবের। কাটা কবজি দিয়ে টিকটক বানিয়ে চলত বিকৃত উল্লাস। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদে
দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে